দুদিন অতিক্রান্ত হয়ে গেছে, তবুও এই কেসের তেমন কোনো সুরাহা খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথা থেকে কে করতে পারে তেমন কোনো হিসেব পাওয়া যাচ্ছে না। আর যদিও বা সবটা পাওয়া যাচ্ছে, কিন্তু সেটার তো কোনো প্রমাণ নেই। কীরকম যেন সব ধারণার ভিত্তিতে হচ্ছে। আদিত্য টেবিলের সায়ক আর অনিরুদ্ধর ফাইল খুলে একবার এদিক তো একবার ওদিক দেখে চলেছে। কোনোটার সাথে কোনোটাই ঠিকমতো মিল করতে পারছে না। আর মারার কারণ থাকলেও ঠিক তেমনভাবে কোনো প্রমাণ তো থাকছে না। কাকে দোষী করবে আর কী সাপেক্ষে অ্যারেস্ট করবে যাতে ইন্টারোগেশন করতে পারে? অপরদিকে মেঘাকেও তো ছাড়া যাচ্ছে না। জিয়া ওর পিছনে আছে। আর এই দুদিনে তেমন কোনো ইনফরমেশন ওরা পায়নি যা এই কেসে কাজে লাগতে পারে। বিভানকে যে বলা হয়েছিল পাবের সবার ডিটেলস নিতে, সেখানেও কোনো প্রকার লিঙ্ক পাওয়া যায়নি। অপরদিকে অঙ্কুশের চন্দ্রকে ডিটেলস দেওয়া থেকে আরও বেশি অস্পষ্ট হয়ে উঠেছে কেসটা। কারণ চন্দ্রক সেই দিন ছিলই না। 2 সপ্তাহেরও টাইম টেবিলে তেমন কিছু সন্দেহজনক চোখে পড়ছে না। রণদীপ বোর্ডের সামনে দাঁড়িয়ে ছবিগুলো আর এভিডেন্সগুলোকে খুব তীক্ষ্ণ চোখে দেখে চলেছে। সেও চেষ্টা করছে কোথাও গিয়ে একটা কিছু খুঁজে বার করার। সবশেষে ওটাই হয়। সমস্ত কিছু তো চোখের সামনে থাকে, কিন্তু ওরাই খুঁজে পায় না। দেখা যাক এই কেসে কি হয়। এদিকে সময় গড়িয়ে চলেছে। অঙ্কুশ ল্যাপটপ নিয়ে অন্য ডিটেলস পাওয়ার চেষ্টা করছে। আর অপরদিকে বিভান চেয়ারে বসে পেনটা নাড়াতে নাড়াতে এক দৃষ্টিতে দূরের জানালার দিকে তাকিয়ে আছে। কেবিন জুড়ে শান্ততা বিরাজ করছে। আর তার মাঝেই 4টি মন 4টি জিনিস নিয়ে ভেবে চলেছে। এই অসম্ভব শান্ত পরিবেশের মাঝেই টেলিফোনটা বেজে উঠল। সবাই চমকে উঠে সেই দিকে তাকালো। আর আদিত্য একবার সবার চোখের দিকে তাকিয়ে ফোনটা তুলল। ওপাশের গলা শোনা মাত্র সটান দাঁড়িয়ে আদিত্য বলে উঠল, হ্যাঁ স্যার বলুন। না স্যার, আমরা চেষ্টা করছি তো। একদম নয়। হ্যাঁ, হয়তো ওরা এভিডেন্স দিয়েছিল, কিন্তু আমাদের আরও কিছু খুঁজতে হয়েছে। সবাই তখন ইন্টারোগেশনে আসেনি। আর এখন আমরা অনেক তথ্য। না স্যার, আপনি আমাদের আরেকটু সময় দিন। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু এই কেসটা অনেকটাই জটিল। এভাবে স্যার প্লিজ। আমি আর কিছু বলতে পারল না আদিত্য। তবে ওপাশে যে কীরকম কথা শোনাচ্ছে সেটা সেখানে থাকা বাকি মানুষজন ঠিকই বুঝতে পেরেছে। রণদীপ আদিত্যর সামনে এসে দাঁড়ালো। অঙ্কুশ ল্যাপটপটা ফেলে উঠে দাঁড়িয়েছে। আর বিভানও এগিয়ে এসেছে আদিত্যর টেবিলের দিকে। অনেকক্ষণ ধরে ওই পাশের কথা শোনার পর শেষমেশ আদিত্য শান্ত স্বরে বলে উঠল, ওকে স্যার, চেষ্টা করছি। আগামী 1 সপ্তাহের মধ্যেই আপনাকে সমস্ত রেজাল্ট জানিয়ে দেব। বলেই ফোনটা রেখে মাথায় হাত দিয়ে চেয়ারে বসে পড়ল আদিত্য। বাকিরা একে অপরের দিকে তাকিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করল, কিন্তু এই মুহূর্তে কি কথা বলা উচিত সেটা কেউ ঠিক করতে পারছে না। বিভান আস্তে করে বলল, অলরাইট আদি। আদিত্য সাথে সাথে চিৎকার করে বলে উঠল, কি ঠিক থাকতে পারে বিভান বলতো? এতদিন হয়ে গেছে আমরা কিচ্ছু খুঁজে বার করতে পারিনি। কিচ্ছু নয়, যাও বা খুঁজে বার করেছি তা তো কোনো কাজেই লাগবে না। তার উপর উপরতলা থেকে নির্দেশ দিচ্ছে যে করেই হোক 1 সপ্তাহের মধ্যে কেসটা মেটাতে। কিছুই ওদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ কিছু বলছে না। সমস্ত কিছু লুকিয়ে রাখতে হচ্ছে। আমি বুঝতে পারছি না মিসিং লিঙ্কটা আসছে কোথা থেকে। কেউ তো একজন ছিল যে এখনও অবধি আমাদের সামনে আসেনি, আর তাকে কোনো মতে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে আমার কি করা উচিত? সমস্ত কিছু চোখের সামনে আছে, কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। উপরতলা থেকে এমন ভাব দেখাচ্ছে যেন আমরা ইচ্ছে করে কেসটাকে বাড়াচ্ছি। অঙ্কুশ বলল, আচ্ছা তুই একটু শান্ত হ, মানে আমরা বুঝতে পারছি তোকে। আদিত্য বলল, না মানে তুই বল আমি কি করতে পারি। সমস্ত কিছু তো সবার চোখের সামনে। কেউ কিছু খুঁজে বার করতে পারছি, আর আমরাও কিছু খুঁজে বার করতে পারছি না। কেন পারছি না সেটাও কিছুই জানি না। এই এভিডেন্সগুলোতে কিচ্ছু নেই। যে খুন করেছে সে প্রচণ্ড শার্পভাবে কাজটা করেছে। কেসটা প্রথম থেকে ভাবতে শুরু হলে সমস্ত মাথা ঘেঁটে যাচ্ছে। ভাবার সুযোগটুকু পাচ্ছি না। আর তার মধ্যে এত প্রশ্ন এসে যাচ্ছে যে কিছু বুঝতে পারছি না। বলেই হাতের সামনে থাকা পেপার ওয়েটটা দূরে ছুঁড়ে মারল। সাথে সাথে রণদীপ এগিয়ে এসে বলল, স্যার প্লিজ একটু শান্ত হন। আমরা বুঝতে পারছি সিচুয়েশানটা, কিন্তু এভাবে মাথা গরম করলে তো কিছু খুঁজে বার করতে পারবো না। আপনি প্লিজ একটু বসুন। বলেই আদিত্যকে চেয়ারে বসিয়ে জলটা তুলে দিল ওর হাতে। এক নিঃশ্বাসে সমস্ত জলটা খেয়ে টেবিলে রাখলো আদিত্য। বিভান বলল,
কেউ তো কিছু বুঝছে না, সমস্ত জায়গায় শুধু আমাদেরকেই জবাবদিহি করতে হবে। তুই প্লিজ মাথাটা গরম করিস না। আমি বুঝতে পারছি, আমরা সবাই বুঝতে পারছি, আমরাও হয়তো শুনছি না কথা, কিন্তু জানি তোকে এসব কথা শুনতে হচ্ছে। আমি জানি না, মানে আমরাও কেউ কিচ্ছু বুঝতে পারছি না। কিভাবে হতে পারে? কিছু তো একটা ছেড়ে গেছে। সে কি কোনো একটাও ভুল কি করেনি? অঙ্কুশ বলল, সেটাই তো, এত কিছু ডিটেলস আমরা জোগাড় করলাম, কিন্তু সেভাবে কারোর সাথে কোনো লিঙ্ক খুঁজে পাচ্ছি না। আদিত্য বলল, হয়তো আমাদের চোখের সামনেই আছে, আমরা সেটাকে খুঁজে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। এমনভাবে সব কিছু সাজিয়েছে যাতে সে এর বাইরে থাকে। অঙ্কুশ বলল, প্রথমত মেঘাকে মারা হচ্ছিল নাকি সায়ককে, সেটা নিয়েও কিন্তু আমাদের মধ্যে কনফিউশন আছে। হতে পারে মেঘাকে মারা হচ্ছিল। আদিত্য বলল, আচ্ছা, ওকে, প্রথম থেকে পুরোটা ভাব। বলেই পেনটা নিয়ে উঠে দাঁড়িয়ে বোর্ডের সামনে এগিয়ে গেল আদিত্য। পেনটা নিয়ে চন্দ্রকের নিচে একটা কাটা দাগ দিয়ে বলে উঠল, কোনো প্রকার প্রমাণ নেই, সেদিন চন্দ্রক ছিল না, ওর যোগাযোগ থাকতে পারে না। তারপর মেঘা ও অনিরুদ্ধর ফটোটার দিকে এগিয়ে এসে কোনোই ভাঁজ করে তাকালো। আদিত্য বলল, ড্রিঙ্কসটা মেঘার জন্য আনা হয়েছিল, তার মানে মেঘাকে মারার প্ল্যান ছিল। অদ্ভুতভাবে খুনি চেয়েছিল মেঘা ওয়াশরুমে যাবে আর সেখানে গিয়েই মারা যাবে, কিন্তু সেই ড্রিঙ্কসটা সায়ক খেলো আর সায়ক ওয়াশরুমে গেল। হয়তো আগে থেকেই তাকে বলে দেওয়া ছিল যে ওই দিকে আসবে তাকে মারতে, আর সেভাবেই ভুলবশত সায়ককে মারা হয়েছে। অঙ্কুশ বলল, কিন্তু এটা কিভাবে সম্ভব? ওয়াশরুমে তো কত মানুষ আসছে, তাহলে হঠাৎ করেই ও কি করে? আদিত্য বলল, প্রশ্নটা তো ওইখানেই, মানে সায়ককে মারার প্ল্যান করা হয়েছিল, তার জন্য ওকে মারা হয়েছে। মেঘা বা অনিরুদ্ধ কেউ তো একটা মিথ্যে কথা বলছে, কেউ তো জড়িত আছে। বিভান বলল, অনিরুদ্ধ তো প্রথম থেকেই মিথ্যে বলে আসছে এই মেঘার ব্যাপারে যেরকমভাবে, আর ওর কাছে যথেষ্ট কারণ আছে মেঘাকে দুর্বল করার, তাই হয়তো এরকম করেছে। হয়তো চেয়েছিল মেঘাকে সরাতে, কিন্তু যখন দেখলো সায়ক খেয়েছে তখন প্ল্যান চেঞ্জ করেছে। আদিত্য বলল, হতে পারে, হঠাৎ করেই প্ল্যানটা চেঞ্জ হয়েছে, আর তখন হয়তো ও মেঘাকে পাওয়ার জন্য সায়ককে সরিয়ে দিয়েছে। এক্স্যাক্টলি, এখন পুরোপুরি সমস্ত কিছু অনিরুদ্ধর দিকেই যাচ্ছে। ওকে এক্ষুনি ইন্টারোগেশন রুমে নিয়ে আয়। বিভান বলল, কিন্তু এভাবে ওকে, মানে ওয়ারেন্ট ছাড়া? আদিত্য বলল, অ্যারেস্ট করছি না, সমস্ত প্রমাণ ওর দিকে কথা বলছে, আর এর আগেও আমাদের থেকে ও অনেক কিছু জিনিস লুকিয়ে গেছে। ও মেঘাকে ভালোবাসে, আমাদেরকে বলেনি। হয়তো এমন কিছু জিনিস আছে যেগুলো জানার জন্য আমাদের একটু ভায়োলেন্ট হতেই হবে। ওকে ডাক। বিভার মাথা নাড়িয়ে রুম থেকে বাইরে বেরিয়ে গেল, আর সাথে সাথে বাকি তিনজন এসে উপস্থিত হলো সেই নিজের ছোট্ট অন্ধকার রুমটাতে। 1.5 ঘন্টার মধ্যেই অনিরুদ্ধ সেখানে এসে উপস্থিত হলো। অনিরুদ্ধ একটা চেয়ারে বসে আছে, আর ওর সামনের চেয়ারে বসে আছে রণদীপ। দুই দিকের চেয়ারে বিভান ও অঙ্কুশ। আদিত্য ছোট্ট জানালার পাশে দাঁড়িয়ে নিজের মনে হিসাব কষে চলেছে। তবে অনিরুদ্ধকে আগের তুলনায় বেশ একটু ভীত লাগছে। এমনিতেই সবাই ওকে সন্দেহ করছে, সেটা ও জানে, তাই হয়তো আবার ডেকে পাঠানোর জন্য বেশি ভয় লাগছে। রণদীপ বলল, কেন খুন করলে সায়ককে? অনিরুদ্ধ বলল, আমি এর আগেও জানিয়েছি যে আমি এসব কিছু করিনি। এখন আপনারা কি শুধু শুধু আমাকেই খুঁজে পাচ্ছেন? বিভান বলল, তোমাকে শুধু শুধু কিছুই বলা হচ্ছে না। সমস্ত প্রমাণ যদি তোমার বিপক্ষে কথা বলে তাহলে আমরা কি করতে পারি? অনিরুদ্ধ বলল, আপনারা ভুলভাল প্রমাণ জোগাড় করছেন। আমার তো মনে হচ্ছে এখন শুধু আপনারা আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। রণদীপ বলল, কেউ তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে না অনিরুদ্ধ। আচ্ছা ঠিক আছে, এই কথা নয় বাদ দাও, তাহলে মেঘাকে মারতে কেন চেয়েছিলে? অনিরুদ্ধ বলল, আমি কেন ওকে মারতে যাব? আমি এটা কখনোই ভাবতে পারি না। কী সব প্রমাণ করছেন বলুন তো আপনারা? রণদীপ বলল, সেটাই তো, তুমি মারতে পারবে কি করে? তুমি তো ওকে ভালোবাসো, কিন্তু বেচারা বেস্ট ফ্রেন্ডটাকেও সরানো যাচ্ছে না। তার জন্য প্রথমে ভাবলে যে মেঘাকে মেরে দিই, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে ভালোবাসা বন্ধুত্বের থেকেও বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল। যখন দেখলে সেই ড্রিঙ্কসটা সায়ক খাচ্ছে তখন এসে সায়ককে মেরে দিলে, তাই তো? অনিরুদ্ধ বলল, আমি কিছু করিনি। আমি একটা কথা বারবার বললেও হয়তো আপনারা বিশ্বাস করবেন না। শুধু শুধু আমাকে ডেকে কেন হয়রানি করছেন বলুন তো? এবার যদি আপনারা... রণদীপ ওর কথার মাঝেই জোরে হাতটা টেবিলে চাপড়ে বলল, যেটা জিজ্ঞাসা করলাম সেটার উত্তর দাও। সমস্ত প্রমাণ তোমার বিরুদ্ধে কথা বলছে, তাই আমাদের মুখ খুলিও না।
অনিরুদ্ধ বলল, আমি সত্যি কথাই বলছি। আপনারা চাইলে মেঘাকে জিজ্ঞাসা করে নিতে পারেন, ওখানে থাকা সমস্ত জনকে জিজ্ঞাসা করে নিতে পারেন। আমি ওখানেই ছিলাম, আমি মেঘার সাথে ছিলাম। সেই মুহূর্তে মেঘা এসে আমাকে বলল। বিভান বলল, আবার সেই পুরনো স্টোরি শুরু করেছো তুমি। আমার মনে হয় তুমি এভাবে আমাদের বলবে না। দেখো, আমরা কিন্তু বের করেছি তুমি মেঘাকে ভালোবাসতে। এই কথাটা তুমি আমাদের থেকে লুকিয়েছিলে। এরপরও কোন সাহসে বলছো তুমি কিছু করনি? অনিরুদ্ধ কিছু মুহূর্তের জন্য চুপ করে গেল। শুধুমাত্র ওর নিঃশ্বাসের শব্দটা শুনতে পাওয়া যাচ্ছে। আদিত্য ফিরে তাকালো ওর দিকে। এতক্ষণ ধরে আমি একটাও কথা বলিনি, কিন্তু এবার ওর মাথাটা গরম হয়ে যাচ্ছে। সেই একই কথা কবে থেকে শুনে আসছে। অনিরুদ্ধ বলল, ভালোবাসাটা কি অপরাধ? আমি মেঘাকে ভালোবেসেছি, কিন্তু ওদের মাঝে আমি কোনোদিনও আসতে চাইনি। মেঘা সায়ককে ভালোবাসে, আর সায়ক মেঘাকে। আমি ওদের মাঝে কোনো বাধা হয়ে আসতে চাইনি। আমি কাউকেই কথাটা জানাইনি। তাহলে কেন আমি শুধু শুধু ওদেরকে মারতে যাব? আমি ওদেরকে মারিনি, ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। যেখানে ওরা একে অপরের সাথে ভালো থাকবে, সেখানে আমি কেন আসব? রণদীপ বলল, সেটা তো তুমি জানো, কেন এসেছো? অনেকক্ষণ থেকে প্রশ্নটা করছি, কিছু উত্তর দিচ্ছ না। অনিরুদ্ধ এবার একটু জোর গলায় বলে উঠল, আমি কিছু করিনি তো কি উত্তরটা দেব? মেঘাকে ভালোবেসে যদি আমি কোনো অপরাধ করে থাকি, তাহলে আপনি আমার যা খুশি করতে পারেন। তার জন্য যদি আমাকে অ্যারেস্ট করতে হয়। হঠাৎই আদিত্য এসে ওর কলারটা ধরে চেয়ার থেকে উঠিয়ে সামনের দেওয়ালে ঠেসে ধরল। গম্ভীর গলায় বলে উঠল, বেশি উল্টোপাল্টা কথা বলার চেষ্টা করিস না। যেটুকু জানতে চাই সেটুকু জানা। সেই কবে থেকে বলে যাচ্ছিস কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। তবে মেঘাকে যে ভালোবাসিস তা স্বীকার করলে কি অসুবিধা হতো? এত কিছু প্রমাণ, সব কিছু তোর বিরুদ্ধে কথা বলছে। তাই জন্য আমাদের মাথা গরম করাস না। তুই কিন্তু এখান থেকে বাইরে বের হতে পারবি না। কি মনে হয়টা কি? বাবার টাকা আছে বলে সমস্ত জায়গা থেকে বেরিয়ে যেতে পারবি? আমাদের ভালোবাসার অপরাধ দেখাচ্ছিস? ভালোবাসার দোহাই একদম আমাদের সামনে দেখাবি না। এসব নাটক না করে বল কেন মারলি? না হলে এরপর। হঠাৎই আদিত্য নিজের কোমর থেকে বন্দুকটা বার করে চেপে ধরল অনিরুদ্ধর পেটে। আর এতক্ষণে কলারটা ধরে প্রায় গলাটা চেপে ধরেছে আদিত্য। সাথে সাথে রণদীপ ও বিভান ছুটে এসে আদিত্যকে ছাড়ানোর জন্য বলে উঠল, ওকে ছেড়ে দে আদি, তুই একটু মাথা ঠান্ডা কর, আমরা কথা বলে নিচ্ছি তো। আদিত্য বলল, এরা এইসব কথা শুনবে না, এরা ভালোবাসা বোঝে না। যেসব মানুষের মধ্যে এই প্রতিহিংসা ঢুকে গেছে তারা কী করে বুঝবে? তারা তো বুঝতেও পারবে না একজন মানুষ হারিয়ে গেলে কতটা কষ্ট হয়। তাদের কাছে শুধু পাওয়ার নেশা থাকে। আমাদের সামনে একদম উল্টোপাল্টা নাটক করিস না। যা গুলি আছে তা সব এক্ষুনি তোর মধ্যে ঢুকিয়ে দেব। কেন মেরেছিস সায়ককে? সত্যি করে বল। আদিত্য ওর কলার এত জোরে চেপে ধরেছে যে অনিরুদ্ধর নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে। অঙ্কুশ ও রণদীপ মিলে আদিত্যকে জোরে সরালো, আর বিভান অনিরুদ্ধকে সাইডে নিয়ে এলো। অঙ্কুশ বলল, তুই শান্ত হ প্লিজ, আমি বুঝতে পারছি, কিন্তু তুই একটু মাথা ঠান্ডা কর, এভাবে হবে না। ও যদি স্বীকার না করে তাহলে কিন্তু কেসটা আমাদের দিকে ঘুরে যেতে পারে। আমি জানি তোর মধ্যে এখন কি চলছে, কিন্তু এভাবে ডেসপারেট হোস না। এখন যদি ও আমাদের বিরুদ্ধে কোনো কেস করে দেয় তাহলে ঝামেলা কিন্তু অনেক বেড়ে যাবে। আমাদের কাছে তেমন প্রমাণ নেই অনিরুদ্ধকে দোষী করানোর। শুধুমাত্র একটা ধারণা আর একটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কাউকে খুনি দায়ী করা যায় না, সেটা তুইও খুব ভালো করে জানিস। আদিত্য হাত ছাড়িয়ে নিয়ে বলল, তাহলে কি করব আমি? শিওর ও কোনো কথা আমাদের থেকে লুকাচ্ছে। কিছু একটা ও করেছে যেটা আমাদেরকে বলছে না। আমরা সেটা জেনেও কি পায়ের উপর পা তুলে বসে থাকব? রণদীপ বলল, স্যার আমাদের খুঁজে বার করতে হবে। আপনি উপরতলার কথাগুলো প্লিজ ভুলে যান। আমি জানি ওরা তো শুধুমাত্র চাপ দিতেই পারে, আর এখন তো আপনার উপর সমস্ত দায়িত্ব দিয়ে দিয়েছেন। নিজেরা একটু আমাদের সিচুয়েশনটা বুঝতে চায় না। আপনি একটু শান্ত হন, আমরা ব্যাপারটা দেখছি। ও যদি কিছু লোকায় তা অবশ্যই আমাদের সামনে আসবে। আদিত্য এতক্ষণ পর শান্ত হতে পেরেছে। আর চোখে তাকিয়ে দেখল অনিরুদ্ধ জল খেয়ে এখনও সামনের চেয়ারে বসে হাঁপাচ্ছে। ওর দিকে এগিয়ে যেতেই যাবে, অঙ্কুশ হাতটা টেনে ধরল। আদিত্য বলল, আমি ঠিক আছি, কিচ্ছু করছি না। ওর সামনে এগিয়ে গিয়ে জোরে টেবিলের উপর হাতটা চাপড় মারল। সাথে সাথে অনিরুদ্ধ চমকে উঠে ভয়ার্ত চোখে ওর দিকে তাকালো। আদিত্য বলল, ভালোই ভালোই জিজ্ঞাসা করছি, ঠিক কী কী জিনিস লুকাচ্ছ তুমি আমাদের থেকে? পরিষ্কার বলে দাও, এতে কিন্তু তোমার নিজেরও অনেক সুবিধে হবে।
যদি তুমি সত্যিকারের মেঘাকে ভালোবেসে থাকো তাহলে আমাদের সমস্ত কিছু জানিয়ে দাও, নাহলে কিন্তু মেঘার জীবনেও বিপদ আসতে পারে। অনিরুদ্ধ বলল, কি কি মানে মেঘার কি হবে? আপনারা আপনারা কী সব কথাবার্তা বলছেন? কিভাবে? আদিত্য বলল, সেটা তুমি জানো কি হবে। কি লুকাতে চাইছো সময় থাকতে পরিষ্কার করে বলে দাও। তোমার হাত থেকে কিন্তু ড্রিঙ্কসটা গেছে। কিছু তো একটা জিনিস আছে যেটা তুমিও খেয়াল করেছো। একটু মনে করার চেষ্টা করে আমাদেরকে বলো। ছোট্ট কিছু, এমন কিছু হয়েছিল? আমি জানি না তুমি কিছু করেছো কি করনি, কিন্তু সমস্ত প্রমাণ তোমার দিকে ইশারা করছে। আর যদি আমরা তদন্ত করে আরও কিছু প্রমাণ খুঁজে পাই। অনিরুদ্ধ বলল, আমি কিছু করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। ওই ড্রিঙ্কসের মধ্যে কি করে ওইসব মিশলো আমি জানি না। ওখানে অনেকগুলো ড্রিঙ্কস রাখা ছিল, আমি ওখানে আমারটা খেয়ে নিয়েছিলাম আর একটা মেঘার জন্য নিয়ে আসতে যাচ্ছিলাম। হঠাৎ আমার ধাক্কা লাগে একজনের সাথে, সে পড়ে যাচ্ছিল, যদিও নিজেকে সামলে নিয়েছিল। আদিত্য বলল, কার সাথে ধাক্কা লেগেছিল সেটা তুমি দেখেছো? তাকে মনে আছে? তার ছবি, মানে তাকে কেমন দেখতে বলতে পারবে? অনিরুদ্ধ বলল, না আমি বুঝতে পারিনি সে কে। মানে হুডি পরা ছিল। তো সে নিজেকে সামলে নেয়, আমাকে ধরতেও হয়নি তাকে। তারপর বেরিয়ে যায়। জানি না বেরিয়েছিল কি না, মানে ওখানে তো অনেক মানুষ ছিল। আদিত্য বলল, আচ্ছা মেয়ে না ছেলে ছিল এটা বলতে পারবে? অনিরুদ্ধ চোখের মনি ঘুরিয়ে এদিক ওদিক দেখতে লাগলো। অনিরুদ্ধ বলল, কিছু মনে পড়ছে না। সেটা মেয়ে না ছেলে ছিল। পুরো মুখ হুডিতে ঢাকা ছিল, আর ওই লাল নীল আলোর মধ্যে তেমন কিছু বোঝাই যাচ্ছিল না। শুধু একটা কালো হুডি পরা ছিল, এটাই জানি। আদিত্য বলল, আর কিছু একটু মনে করার চেষ্টা করো। দেখো, তোমার অসুবিধা হবে বুঝছি, কিন্তু তুমিও নিশ্চয়ই চাও যে তোমার বেস্ট ফ্রেন্ডের খুনি ধরা পড়ুক। তো তুমি যদি মনে করো তোমাকে ফাঁসানো হচ্ছে, তাহলে কে ছিল আমাদেরকে বলো। অনিরুদ্ধ বলল, আমি জানি না কে ছিল, ছেলে না মেয়ে সেটাও ঠিক বুঝতে পারিনি। আমি আমার ড্রিঙ্কস নিয়ে আসছিলাম, সে একটা কালো হুডি পরেছিল, আর কিছুই বুঝতে পারিনি আমি। রণদীপ বলল, তার মধ্যে কিছু বৈশিষ্ট্য দেখতে পেয়েছো? কিছু ডিটেলস কি সেখানে ছিল, হাতে বা শরীরে? অনিরুদ্ধ আবার ভাবতে শুরু করেছে। সত্যি ওর তেমন কিছু মনে পড়ছে না। তেমন তো কিছু ছিলই না। আর ওই আলো বা মিউজিকে তো কিছু বুঝতেও পারা যাচ্ছিল না। আগে হলে যদি বোঝাও যেত, কিন্তু এখন তো অনেক দিন পেরিয়ে গেছে। এখন কি করে সেই সমস্ত কিছু মনে পড়বে? সবাই অনিরুদ্ধর দিকে তাকিয়ে আছে ওর উত্তরের অপেক্ষায়। আর সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অনিরুদ্ধ বলে উঠল, হাতে একটা ব্রেসলেটের মতো ছিল, সেটা খুব চকচক করছিল। কিছুটা উঁচু নিচু হতে পারে, কোনো পাথর দিয়ে গড়া। আদিত্য বলল, কী রং, কীরকম দেখতে, কিছু মনে আছে? অনিরুদ্ধ বলল, সেরকম কিছু খেয়াল করিনি। আর ওই আলোতে কিছু বোঝা যাচ্ছিল না, শুধুমাত্র একই রকমের অনেকগুলো পাথর দিয়ে ব্রেসলেট মনে হচ্ছিল। আর এই বিষয়ে কিছু মনে পড়ছে না। আদিত্য আবারও কোনো আশানুরূপ উত্তর না পেয়ে জোরে হাতটা টেবিলে রাখলো আর জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। যদিও কিছু একটা ডিটেলস পেয়েছে, কিন্তু এটা থেকে কি করে খুঁজে বার করা যাবে? ধাক্কা, সায়কের সাথেও তো কারোর ধাক্কা লেগেছিল, আর অনিরুদ্ধর সাথেও ধাক্কা। এতক্ষণে অনিরুদ্ধকে পাঠিয়ে দিয়েছে বিভান। ঘরের মধ্যে এখন শুধু ওরা 4 জন আছে। অঙ্কুশ বলল, এই ধাক্কা লাগার সময় হতে পারে অনিরুদ্ধর হাতের ড্রিঙ্কসে ভেনাম মিশিয়ে দিয়েছে। আদিত্য বলল, মিসিং লিঙ্ক এটাই হতে পারে। ওয়াশরুমে অনিরুদ্ধর পক্ষে যাওয়া সম্ভব নয়, কিন্তু ওর হাত দিয়ে পাঠালো কেন? অঙ্কুশ বলল, হতে পারে ওর কাছে যে মোটিভ আছে সেটাকে কাজে লাগাতে, কারণ মেঘাকে যে ও ভালোবাসে সেটা হয়তো খুনি জানে। এভাবেই হয়তো ওকে ফাঁসিয়ে নিজে বাঁচতে চাইছে। বিভান বলল, আরও একটা কোশ্চেন আছে, এই ভেনাম পাচ্ছে কোথা থেকে? রণ তো যেসব জায়গায় খোঁজ নিয়েছিল সেখানে তো তেমন কোনো লিঙ্ক খুঁজে পায়নি সায়কের সাথে, মেঘার সাথেও তো পায়নি। বাকিদের কারোর সাথেই সেরকম কোনো লিঙ্ক নেই ওদের। তাহলে খুনি ভেনামটা এত সহজে পাচ্ছে কোথা থেকে? আদিত্য বলল, সেটাই তো, কি করে পাচ্ছে? এত সহজলভ্য তো জিনিসটা নয়, খুঁজে বার করতে হবে। তাছাড়া ভেনাম কি করে পেতে পারে? হয় দোকান থেকে কিনবে, আর কোত্থেকে পাবে? রণদীপ বলল, সাপ থেকে নিজে বের করলে। আদিত্য চমকে উঠে তাকায় ওর দিকে, সাথে সাথে বাকি দুজনও। এটা হতে পারে যে সে হয়তো কোনো রিসার্চ সেন্টারের সাথে যুক্ত, বা ফরেস্ট ডিপার্টমেন্টে। তার পক্ষে তো জানা সম্ভব ভেনাম কোথা থেকে আসছে, সেগুলো কিভাবে হয়। বা এমনও হতে পারে যে কেউ নিজেই কোনো রিসার্চের সাথে যুক্ত আছে,
যে সাপ থেকে ভেনাম বের করে দেয়? আদিত্য বলল, এটাই হবে। যদি সে নর্মালভাবে না কিনে থাকে, এভাবেই সে পেতে পারে। এছাড়া তো আর কোনো উপায় নেই। আচ্ছা, ফরেস্ট ডিপার্টমেন্টে এক্ষুনি ফোন কর। চেক করতেও বল যে ওই ভেনাম কোনোরূপভাবে মিসিং আছে কিনা, বা কোনো রিসার্চে ইউজ হয়েছে কিনা, তার সাথে কারা কারা ছিল, এই ডিটেলসগুলো বের কর। বিভান বলল, এটা করলেও তো হয় যে যেখানে যারা কাজ করে তাদের সাথে যদি লিঙ্ক। আদিত্য বলল, এখন এত মানুষদের খুঁজে বের করা অসম্ভব। কে কোথায় কিভাবে সায়ক বা মেঘার সাথে জড়িত সেটা কি করে আমরা বের করতে পারি? হবে না। প্রচুর লোক সেখানে কাজ করে, আর এই জায়গার সাথে অনেক মানুষ জড়িত। সে যখন ভেনামটা নিয়েছে তখন অবশ্যই সেখানে বানানোর চেষ্টা করেছে, না হলে চুরি করেছে। তার মানে ওদের ওখান থেকে কিছু একটা মিসিং হবে, হয় সাপ নয় বিষ।